আমরা কি শুরু করে দিই নাকি? ওদের অপেক্ষায় থাকলে তো আর ক্লাস করা লাগবে না। কি বলো তোমরা? জি ম্যাম, শুরু করা হতো। ম্যাম শুরু করে ম্যাম। ওকে, আচ্ছা, তোমাদের আজকে যে টপিকটা সেটা হচ্ছে অ্যাবনর্মাল সাইকোলজি বা অ্যাবনর্মাল বিহেভিয়ার। আচ্ছা, তোমরা কি বলতে পারো যে আসলে অ্যাবনর্মালটা তো পরের ব্যাপার, নর্মাল কোন বিহেভিয়ার কি, বা নর্মাল বিহেভিয়ার বলতে আমরা কি বুঝি সেটা কি বলতে পারো তোমরা? একটু বলো তো আমাকে তোমাদের নিজেদের ভাষায়, কোনটাকে আমরা নর্মাল বিহেভিয়ার বলি? এই যে ম্যাম আমরা দৈনন্দিন জীবনে যেরকম বিহেভিয়ার করি। দৈনন্দিন জীবনে আমরা কি করি? এই যে ম্যাম ঘুম থেকে উঠি, তারপরে নাস্তা খাই, স্কুল কয়টায়? থেকে 12টায়? অফিস যাই। না ম্যাম, আরো আগে 7টায় 8টায়। 7টায় 8টায় এটা নর্মাল? না ম্যাম, মানে ইয়া অনুযায়ী, মানে টাইম, ক্লাসের টাইম 10টা 12টা, তাই না? তো ম্যাম হচ্ছে ছুটির দিনে। ছুটির দিনে ম্যাম এটা নির্ভর করে ক্লাস কখন এটার উপরে। জি ম্যাম। আর 10টা 12টা ওইটা হচ্ছে ম্যাম ছুটির দিনে, যেদিন ক্লাস থাকে না ওই দিন। ছুটির দিনে একরকম, আর যখন হচ্ছে ছুটি থাকবে না তখন আরেক রকম, তাই তো? অ্যাজ ইউজুয়াল আমরা সেটাকে নর্মাল বলি, যেটা সোশ্যালি অ্যাকসেপ্টেড। লাইক তুমি হচ্ছে সারা রাত জেগে থেকে পড়াশোনাও করলা না, সারা রাত টিভি দেখলা বা মোবাইলে গেমস খেললা, সকালবেলা ঘুমাচ্ছ। দিস ইজ নট নর্মাল, দিস ইজ অ্যাবনর্মাল। বাট সেম কাজটাই বা সেম টাইমে তুমি ঘুমাচ্ছ কিন্তু রাত জেগে তুমি পড়াশোনা করছো, এটা আবার আমাদের কাছে একটু নর্মাল। কেন কেন বলো তো? রাত জেগে পড়াশোনা করতেছো, দিনের বেলা ঘুমাচ্ছ, আমরা এটাকে নর্মালটা কেন বলি? কারণ হচ্ছে দিনের বেলা অনেক ক্যাওস থাকে, একটু শান্তি মতো পড়তে বসা যায় না। ইভেন এটা আমার আমার নিজের অভ্যাস ছিল। স্টুডেন্ট লাইফে আমি পড়তাম রাতের বেলা, দিনের বেলা বাসায় প্রচুর মানুষ, ক্যাক ভেবে গাড়ির শব্দ, এগুলো আমার ভালো লাগতো না। দ্যাটস ওয়াই আমি রাতের বেলা পড়তাম, সকালে মানে সকালবেলা কি ভোর রাতে ঘুমাইতাম, সকালে অবশ্যই অ্যাজ ইউজুয়াল 8টার আগে ঘুম থেকে উঠে যেতাম। এটা ছিল আমার অভ্যাস, কিন্তু এটাকে আসলে নর্মাল এটাকেও বলা যায় না। আমাদের নর্মাল বলতে হবে সেটাই যে সোশ্যালি আমরা যেই কাজটা করতেছি এবং সবকিছু মিলে, মিনস কেউ কি ওয়েটিং রুমে আছে? একজন। আচ্ছা, সবকিছু মিলে আমরা অ্যাডজাস্ট করে চলতে পারতেছি, দিস ইজ নর্মাল। যেমন তোমাকে প্রতিদিন দাঁত ব্রাশ করতে হবে 2বার, বা বা হচ্ছে সকালবেলা নাস্তা করতে হবে, দুপুরবেলা খেতে হবে, রাতে খেতে হবে। এর ফাঁকে যে কাজটা করতে হবে, তোমাকে তোমার পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, গোছগাছ করে রাখতে হবে, এভরিথিং পরিষ্কার পরিচ্ছন্নতা তোমার মধ্যে থাকতে হবে। রাগ থাকবে কিন্তু সেটাকে তুমি কন্ট্রোল করতে পারতেছো, এই মাত্রার রাগ থাকবে। ভালোবাসতে শিখবা, সেটা তোমার কন্ট্রোলের মধ্যে, এত ভালোবাসলা না যে একেবারে দেউলিয়া হয়ে গেলা, এইরকম না। মানে প্রত্যেকটা জিনিস যখন তুমি ব্যালেন্স করে করতে পারবা, দিস ইজ নর্মাল বিহেভিয়ার। বাট যখন তুমি হচ্ছে ব্যালেন্স করতে পারছো না, ধরো তোমার যে রেগুলার তোমাকে গোসল করতে হবে বা মানে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, সেটাই তুমি হচ্ছে করতে পারতেছো না, কারণ কি তুমি হয়তো কোনো একটা কাজ নিয়ে বেশি ব্যস্ত। যেমন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, তোমাদেরকে আমি বলছিলাম যে তোমাদের সাইকিয়াট্রি পড়ানো হবে, এই আমি সাইকিয়াট্রিতে ঢুকে গেলাম। এতদিন শুধুমাত্র সাইকোলজি পড়াইছি, এখন তোমাদেরকে সাইকিয়াট্রি পড়াবো। সো তোমরা চেষ্টা করবা যার যত কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেন আমাকে উজাড় করে করার জন্য, কারণ এটা যতটা তোমরা কোয়েশ্চেন করবা তত বেশি জানতে পারবা। আর তোমরা আমাকে বাধ্য করো যে ম্যাডাম আপনি পড়েন, কোয়েশ্চেন করতে করতে আমাকে বাধ্য করবা যে আপনি পড়েন, আমাদের জন্য পড়েন, আমরা আরো কিছু জানতে চাই, বুঝছো? তো সাইকিয়াট্রিতে আসলে পড়তেছে, যখন যত বলতেছি তত তোমাদের মজা লাগবে, ভালো লাগবে, কিন্তু একটা সময় দেখা যাবে সব ভুলে গেছো, এটাই হয়। তো আমি যখন হচ্ছে আমার রেগুলার লাইফটাকে লিড করতে পারবো না, অ্যাজ লাইক তুমি বাহিরে গেছো বা খুব ভালো একটা জায়গায় গেছো, তোমার ড্রেস আপ খুব ভালো আছে, বাট তোমার যে শুটা ইউজ করছো সেই শুটার মধ্যে লটস অফ ময়লা, মানে একেবারে শেষ। কিন্তু তুমি হচ্ছে এটা তোমার ওইদিকে নজরই যায় নাই, বা তোমার শুটা ছেঁড়া, তোমার ওই পর্যন্ত নলেজই যায় নাই, তার মানে কি তুমি ওই জায়গাটা সম্পর্কে অসচেতন। এটা কিছুটা অ্যাবনর্মালিটিস গ্রো করে।
আগে দিলে ভালো হয়। আহ আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি অ্যাবনর্মাল সাইকোলজিটা তোমাদেরকে আজকে একটু বলে যাই, দেন হচ্ছে আমি তোমাদেরকে বাকি শীটগুলো আগেই দিয়ে দিব, ঠিক আছে? রেসপন্স? ওকে ম্যাম। ওকে ম্যাম। ওকে ম্যাম। ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন আসি হচ্ছে যে অ্যাবনর্মাল সাইকোলজি বা আমরা কখন বুঝবো এটা আসলে অ্যাবনর্মাল। রিপিটেডলি কোনো ব্যক্তি যদি হচ্ছে টানা 1 মাস গোসল করলো না, দিস ইজ অ্যাবনর্মাল। একদিন পর পর গোসল করলো, দিস ইজ নর্মাল। 2 দিন পর্যন্ত যাওয়াটাও একেবারে একটু বেশি উইয়ার্ড হয়ে যায়। কিন্তু যে ব্যক্তিটা 1 মাসে গোসল করলো না, হাত পায়ের নখ কাটলো না, ঠিক আছে, তারপর হচ্ছে তার ড্রেস যে গোছ গাছ করে রাখতে হয় সেটা না করে সে এলোমেলো রাখতেছে, একেবারে কোথাও যাওয়ার সময় ওখান থেকে ওটাই বের করে নিয়ে এসে গায়ে দিচ্ছে, আয়রন করার কোনো কিছু প্রয়োজন মনে করছে না, দিস ইজ অ্যাবনর্মাল। ঠিক আছে, তার মানে কি ওই ওই নির্দিষ্ট কিছু জায়গায় সে অসচেতন। আচ্ছা, আমি সূচিবায়ীদের কথা বলতেছিলাম, বা যাদের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে, সূচিবায়ী। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার মিন্স হচ্ছে চিন্তাগত বাতিক বা চিন্তাবাতিক, এইটা। তো সূচিবায়ী যাদের মধ্যে আছে তারা তারা কি করবে, তাদের মধ্যে দেখা যায় যে একটা কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে অন্য কাজের প্রতি তাদের নজরটা কমে যায়। লাইক তারা ধরো একটা শার্ট ওয়াশ করতেছে, একটা শার্ট, সিম্পল একটা শার্ট ওয়াশ করতেছে, এইটাকে নির্দিষ্ট কিছু সময়, অনেকের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকবার ওয়াশ করতে হয়, আবার অনেকের ক্ষেত্রে অনির্দিষ্ট কালের জন্য ওয়াশ করতেছে, যতক্ষণ পর্যন্ত তার মনে হচ্ছে যে এটার মধ্যে ময়লা লেগে আছে ততক্ষণ পর্যন্ত সাবান দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ধুইতেছে, আবার দেখতেছে, আবার সাবান দিচ্ছে, আবার ধুইতেছে, আবার দেখতেছে। মানে এই সিচুয়েশন চলতে থাকে যতক্ষণ পর্যন্ত মানে তার এইরকমটা না হয় যে আমি স্যাটিসফাইড, এবার ধোয়ার পরে মনে হয়েছে যে একদম ময়লা টয়লা কিছু নাই। মানে সে নিজে বিরক্ত হবে, অন্য আরেকজন পাশে যদি থাকে তাকে বিরক্ত করে ছাড়বে। এই পর্যায়টা হচ্ছে অ্যাবনর্মালিটিস। বুঝাতে পারলাম? জি ম্যাম। ম্যাম। বলো, এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? কারো মধ্যে আবার অনেক সময় দেখা যায় যারা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগছে তাদের মধ্যে যেটা দেখা যায় তাদের হাতে পায়ে ঘা হয়ে যায়, কারণ এত পরিমাণ তারা পানি ছানতে থাকে, এত পরিমাণ পানি টাচ করে যে তাদের এগুলো কি ইনফেকশন হয়ে যায়, এবং তারা বলে আমি তো কাজটাকে দূরে ফেলে রাখতে পারি না। এবং অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে একটা বিষয় আছে যে সে নিজে করতে বেশি পছন্দ করে, এটার সংখ্যাটা অনেক বেশি। কিন্তু আবার অনেকেই আছে যে অন্যকে দিয়ে কাজ করাতে বেশি পছন্দ করে। মিনস হচ্ছে ধরো এই জায়গাটায় ধুলা, তার মনে হচ্ছে এই জায়গাটা ধুলা লেগে আছে, সে তার কাজের লোককে এসে বলবে এইটা পরিষ্কার করো, একবার করলো হইলো না, আবার করো হইলো না, 3বার 4বার 5বার, এমন আছে যে 10-20 বার করে একটা জায়গা পরিষ্কার করাচ্ছে। আসলে কিন্তু বিষয়টা এরকম না, একবার পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায়। আমাদের রিচুয়ালস আছে যে যে কোনো জিনিস 3বার করে পরিষ্কার করতে হয়, যে কোনো জিনিস ধুলে 3বার করে ধুইতে হয়। এই রিচুয়ালস এর বাহিরে যে বিষয়টা থাকে সেটা যখন কেউ করবে সেটা হচ্ছে অ্যাবনর্মালিটিস। আমরা রিচুয়ালস পর্যন্ত এটাকে নর্মাল ভাবতে পারি। যেমন আমরা নামাজে যখন দাঁড়াই প্রত্যেকটা তাসবিহ মানে চেষ্টা করব হচ্ছে মিনিমাম 3বার বলার জন্য, কেন? এটা আমাদের রিচুয়ালস। হিন্দু ধর্মের মধ্যে কি আছে আমি জানি না, তবে ওদের যেটা আছে রিচুয়ালস সেটা হচ্ছে যে আর্লি মর্নিং ঘুম থেকে উঠবে, তারপর হচ্ছে সবকিছু মানে নিজে গোসল করে তারপর সে কিচেন পরিষ্কার করবে বা পুরো ঘর পরিষ্কার করবে, এই একটা জিনিস, এটা রিচুয়ালস। ঠিক আছে, এই এই বিষয়গুলা হচ্ছে এইসব পরিষ্কার পরিচ্ছন্নতা রিচুয়ালস। কিন্তু যখন একজন ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠলো, নিজে গোসল করতে গিয়ে আধা ঘন্টা না 1 ঘন্টা বা 2 ঘন্টা লাগাই ফেললো, কারণ হচ্ছে কি তার মনে হচ্ছে গায়ে ময়লা লেগে আছে, তার কাপড়ে ময়লা লেগে আছে, তার বালতির পর বালতি পানি ঢালতে হয়, এই যে বিষয়গুলো এটা হচ্ছে অ্যাবনর্মালিটিস। এটা গেল হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে। এইবার আসো আমরা আরেকটু জানি যে কোনটাকে আমরা মানসিক রোগ বলবো। সবার মধ্যে কি মানসিক রোগ কিছুটা আছে? তোমাদের কাছে কি মনে হয় যে আমরা অনেক সময় একটা কথা শুনি যে সবার মধ্যে অ্যাবনর্মালিটিস আছে, অনেকের মধ্যে একদম বেশি বা কারোর মধ্যে কম বোঝা যায়, বিষয়টা কি সত্য কি না তোমরা কি মনে করো? জি ম্যাম। আমার কাছে সত্যি মনে হয়। আমার কাছে অ্যাবনর্মালিটিস আছে। জি ম্যাম, সবার মধ্যে
সবার মধ্যেই থাকে কিছু না কিছু। কিছু না কিছু, এখন জি, কোনটাকে আমরা কিছু না কিছু বলবো আর কোনটাকে বলবো আসলে এটা অ্যাবনর্মালিটিস? তোমরা কি পেইন ম্যাম করছো? একটা জিনিস যদি বারবার করতে থাকে তাহলে সেটা নর্মালের মধ্যে পড়ে যাবে। আর আর কি? মানা করার পরও যদি করা হয় বা সেটা করতে মানে ওটা করা উচিত না তারপর করতে ভালো লাগতেছে ওরকম টাইপের জিনিস। হুম, তাহলে ওইটা ফ্যান্টাসি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসি যে আমরা বলি যে সবার মধ্যেই অ্যাবনর্মালিটিস আছে, সবার মধ্যেই রাগ আছে, তার মানে কি রাগটা কি অ্যাবনর্মাল? নো ম্যাম। নো ম্যাম। নো। সবার মধ্যে কিছু না কিছু পাগলামি থাকে, তার মানে সে কি অ্যাবনর্মাল? নো ম্যাম। নো। তার মানে হচ্ছে সবার মধ্যে অ্যাবনর্মালিটিস নাই। কিছু আচরণ আমাদের টোটালি একটা সাইকোলজি বা আমাদের আচরণ, মানে সাইকোলজিটা কিসের উপরে? আমাদের মানুষ এবং প্রাণীর আচরণের উপর গবেষণা করে, তাই না? তো আমাদের প্রত্যেকের আচরণের মধ্যে কিছু বিষয় আছে, যেমন হচ্ছে তোমার মধ্যে রাগ যেমন থাকবে তেমন ঘৃণা থাকবে। তুমি কখনোই বলতে পারো না আমার রাগ নাই, না আমার অনেক রাগ আছে, কিন্তু আমার রাগের ম্যানেজমেন্ট আছে। আই হ্যাভ ম্যানেজমেন্ট ফর অ্যাংরিনেস নাকি অ্যাঙ্গারনেস, কোনটা? তো আমার অবশ্যই রাগ থাকবে, আমার দুঃখ থাকবে, আমার যন্ত্রণা থাকবে, আমার ঘৃণা থাকবে, আমার ভালোবাসা থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং মানে আমার মধ্যে থাকবে। কিন্তু আমি এটা ম্যানেজমেন্ট কিভাবে করছি ডিপেন্ডস অন মি। আমি এটা কিভাবে ম্যানেজমেন্ট করছি। যেমন হচ্ছে এখন আফরোজ আমিন, ওর প্রচন্ড রাগ উঠে গেছে, ও হচ্ছে ব্যাক কাউন্টিং করা শুরু করলো, দ্যাট ইজ ম্যানেজমেন্ট। ঠিক আছে, গুড ম্যানেজমেন্ট। এখন যদি ও এটা না করে কোনো কিছু একটা ভেঙে ফেলতো, তাহলে কি এটা গুড ম্যানেজমেন্ট হতো? নো ম্যাম। এটা কি হতো? অ্যাবনর্মালিটিস। এবং এটা যখন ডে বাই ডে বাড়তে থাকে, দ্যাট ইজ অ্যাবনর্মালিটিস। ডে বাই ডে রেঞ্জ চেঞ্জ করবে। অ্যাবনর্মালিটিস হচ্ছে বলো। ম্যাম রিভার্স কাউন্টিং করলে রাগ কমে? রিভার্স কাউন্টিং করলে রাগ কমে। ঠিক আচ্ছা আছে, ম্যাম। হ্যাঁ আচ্ছা। এইবার আরেকটা বিষয় আসি হচ্ছে তোমার মধ্যে মানে যেটা হচ্ছে অ্যাবনর্মালিটিস, সেটা কিন্তু কখনো একটা নির্দিষ্ট পর্যায়ে থাকবে না, সেটা অবশ্যই ডে বাই ডে বাড়তে থাকবে। আর যেটা তোমার বদভ্যাস, হ্যাঁ সেটা একটা পর্যায়েই থেকে যাবে। লাইক তোমার হচ্ছে একটা বদভ্যাস হতে পারে যে তুমি টাওয়েলটা বিছানায়, ভেজা টাওয়েল বিছানায় রেখে দিলা। এটা এভরি কি বলবো বয়, না প্রত্যেকটা ছেলে এই কাজগুলো করে। প্রত্যেকটা ছেলে মানুষ বিছানায় ভেজা টাওয়েল বা ড্রেস লুঙ্গি হোয়াটএভার তারা বিছানায় রাখবে। গোছাতে বললে আমি এটা করি। কে এটা এটা কে করে না? কে বললো? ম্যাম আমি সালমান। সালমান। আচ্ছা, তাহলে তো জি ম্যাম। সালমান এখানে খুব ভালো একটা ছেলে বের হলো, কিন্তু বাকি যারা আছে তারা কিন্তু কিছু ম্যাম আমিও করি আমিও না, করি না ম্যাম, মা আমিও বকা করি দেয়। না, আমিও না ম্যাম। ম্যাম আচ্ছা, অনেক মা মেয়েরাও বকা তো দেয়। করে। আচ্ছা, এইবার আমি আসি বর্ষণের একটা কথা। মা বকা দেয়, মা কখন বকা দেয়? যখন সেই ম্যাম কাজটা, এই যে ভেজা টাওয়েল রাখলে। ভিজা টাওয়েলটা যখন রাখো তখন মা বকা দেয়। তার মানে এই অভ্যাসটাও কিন্তু তোমার মধ্যে আছে, যেটা বকা দেয়। এটা হচ্ছে পানিশমেন্ট হওয়ার কারণে তুমি হয়তো এই আচরণ থেকে সরে আসছো। ঠিক আছে, কিন্তু যখন যেটা অ্যাবনর্মালিটিস থাকে, দেখা গেছে তুমি অবচেতন মনে এটা করেই যাচ্ছ, আবার দেখা গেছে ইচ্ছা করেই অনেক কিছু করতেছো। তুমি এখান থেকে সরে আসছো কেন? কারণ তোমার মা বকা দিচ্ছে। এটা যে একটা ব্যাড বিহেভিয়ার, এটা তুমি বুঝতে পারতেছো, দ্যাটস ওয়াই তুমি এটা থেকে সরে আসছো। এটা হচ্ছে একটু বদভ্যাস বলা যায়। কিন্তু অ্যাবনর্মালিটিস হচ্ছে ডে বাই ডে তোমার মানে বাড়তে থাকবে, চেঞ্জ হতে থাকবে। হয়তো আজকে এটার সাথে আরেকটা জিনিস যোগ হলো। ঠিক আছে, কি যেন মুভিটার নাম, চলতে দেখলাম হচ্ছে শাহরুখ খান সবসময় কি করতো, ভিজে একটা টাওয়েল বিছানার উপর রাখতো। এরপরে তার বাড়তে হইলোটা কি, সে জুতা পর্যন্ত এখন বিছানায় ওঠানো রাখা শুরু করছে, এইরকম আর কি। হয়তো মুভিটা তোমরা সবাই দেখছো। তো এই হচ্ছে বিষয়।
তো এগুলো যখন হতে থাকবে তার মানে তোমার আচরণের নেগেটিভ সাইড আস্তে আস্তে বাড়তে শুরু করতেছে, দ্যাট ইজ অ্যাবনরমালিটিস। বাট যখন তুমি হচ্ছে বুঝতে পারতেছো যে না এই কাজটা আসলে ঠিক না, রিয়েলাইজেশনটা তোমাদেরকে মোটিভেশন পড়াইছিলাম, সেলফ অ্যাকচুয়ালাইজেশন একটা ফাংশন ছিল, সেখানে হচ্ছে নিজের কৃতকর্মের উপর নিজের একটা মানে কি বলে খবরদারি তৈরি হওয়া যে আমি এই কাজটা কি ঠিক করলাম, বা আমি একটা এই যে আমার নিজেকে একটা ফিল করা, হ্যাঁ আমি কি আসলে ঠিক কাজ করতে পারছি, বা আমি যে ডিসিশনটা নিচ্ছি এটা কি ঠিক, বা আমি আমার যে আচরণ সেটা কি ঠিক। এই সেলফ অ্যাকচুয়ালাইজেশন যখন থাকবে একজন ব্যক্তির অ্যাবনর্মাল বিহেভিয়ারের মাত্রা বা বদভ্যাসের মাত্রা কিন্তু অনেকটা কমে যাবে। কিন্তু যাদের মধ্যে ধরো সেলফ অ্যাকচুয়ালাইজেশন থাকবে না, তারা কিন্তু এটাকে রিয়েলাইজই করবে না যেটা আসলে ব্যাড বিহেভিয়ার অথবা আমার অ্যাবনর্মালিটিস হতে পারে বিহেভিয়ারের, এই জিনিসগুলো তাদের মধ্যে কাজ করবে না। লাইক যারা হচ্ছে অ্যালকোহলিক, মদ গাঁজা হেরোইন বা হচ্ছে ইয়াবা এই ধরনের প্রোডাক্ট যারা হচ্ছে সেবন করে, তারা কিন্তু ফিল করে না বা তাদের সেলফ অ্যাকচুয়ালাইজেশনের সেই জায়গাটাই তাদের ক্যারেক্টারে নাই যে আমি যে কাজটা করছি এটা ঠিক না, আমাকে এখান থেকে বের হতে হবে। হ্যাঁ, কোনো কোনো সময় মোটিভেশন ফ্ল্যাকচুয়েট করে, তখন ওরা বলে যে আমি আর জীবনেও এটা কাজ করবো না। হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ পরে যখন ক্রেভিং আসে তখন কিন্তু তারা অবশ্যই আবার এটা যতটুকু মাত্রায় তারা গ্রহণ করতো তার চেয়ে একটু বেশি পরিমাণে তারা গ্রহণ করে। ঠিক আছে, তোমাদের যখন সাবস্টেন্স অ্যাবিউজ আমি বা সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারটা আমি আসলে পড়াবো তখন এটা ভালো বুঝতে পারবা, কিন্তু মাঝে মাঝে এটার এক্সাম্পল তোমাদের কাছে আসবে। তো দিস ইজ অ্যাবনর্মালিটি, তার মানে আমাদের সকলের মধ্যে অ্যাবনর্মালিটি নাই, তবে কিছু ব্যাড বিহেভিয়ার আমাদের মধ্যে আছে। বুঝাইতে পারলাম? আর কখনো বলবা যে আমাদের মধ্যে অ্যাবনর্মালিটিস আছে? নো ম্যাম। ওকে, যে কোনো একটা জিনিস খেয়াল করবা, তোমার মধ্যে এনজাইটি থাকতেই পারে, এক্সাম ফোবিয়া তোমার মধ্যে থাকতেই পারে, কিন্তু কখন এটা আসলে আমরা ডিসঅর্ডারের আকারে নিব, অ্যাবনর্মালিটিস এর পর্যায়ে নিয়ে যাব, যখন তুমি এক্সামের ফোবিয়ার কারণে তুমি এক্সামই দিতে পারলা না, অথবা দেখা গেছে যে তোমার খুব ভালো প্রিপারেশন থাকার পরেও তুমি র্যাপিডলি পরীক্ষায় খারাপ করতেছো কারণ তোমার ফোবিয়া, বা তুমি আসলে লিখতেই পারতেছো না। ঠিক আছে, তখন আমরা একটা স্কোরিং করব, করে দেখবো যে আসলে তোমার মাত্রাটা কিরকম এটার, তখন দেখা যাবে যদি এক্সিট করে যাও তখন এটাকে আমরা ডিসঅর্ডার পর্যায়ে নিয়ে যাব, এনজাইটিটা ডিসঅর্ডার পর্যায়ে নিয়ে যাব। কার মন খারাপ থাকে না? কখনো বলতে পারবা না যে আমার মন কখনোই খারাপ থাকে না, আমি সবসময় খুব প্রফুল্ল থাকি? নো অ্যান্ড নেভার, আমাদের মন অবশ্যই খারাপ থাকে, কিন্তু এটাকে ডিসঅর্ডারের পর্যায়ে নেওয়ার জন্য, মুড ডিসঅর্ডারের পর্যায়ে নেওয়ার জন্য একটা নির্দিষ্ট মাত্রার প্রয়োজন হয়। বুঝাইতে পারলাম? জি ম্যাম। একটা নির্দিষ্ট মাত্রা যখন আসে তখন, বা তখন এটা যখন এটা ক্রস করে যায় তখন আমরা আসলে এটাকে বলি যে না এটা ডিপ্রেশন বা এটা মুড ডিসঅর্ডার। এর আগ পর্যন্ত কিন্তু তা থাকে না। তো আমরা অ্যাবনর্মাল বিহেভিয়ার বা অ্যাবনর্মাল সাইকোলজিটা বুঝলাম যে স্ট্যাটিস্টিক্যালি ফ্রিকুয়েন্ট সোশ্যাল নর্ম ভায়োলেশন, maladaptive behavior, personal distress, deviation from an ideal। আমরা অলরেডি এগুলো ডিসকাস করে ফেলছি, করছি কিনা তাই বলো। স্ট্যাটিস্টিক্যালি ফ্রিকুয়েন্ট, যখন একটা বিহেভিয়ার বারবার, ব্যাড বিহেভিয়ার বারবার ঘটে থাকবে তখন এটাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি যখন অনেক বেশি থাকবে তখন এটা অ্যাবনর্মালিটিস। সোশ্যাল নর্ম ভায়োলেশন, যেমন হচ্ছে আমি আমাদের সোশ্যালি ইয়ে আছে যে আমরা ওপেন অ্যালকোহল ইউজ করতে পারবো না, বাট আমি যখন ওপেনলি অ্যালকোহল ইউজ করব, হ্যাঁ, উইদাউট এনি পারমিশন, তখন হচ্ছে এটা আমার সোশ্যাল নর্ম ভায়োলেশন হচ্ছে। ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ার, লাইক আমি ঘরের মধ্যে আগুন ধরায় দিলাম, দিস ইজ ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ার। আমার মন চাইলো ঘরে আগুন ধরাই দিতে, আমি ধরাই দিলাম, এটা ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ার। পার্সোনাল ডিস্ট্রেস, আমি ব্যক্তিগত কিছু সমস্যা যেটা মানে সোসাইটিতে স্প্রেড করতে পারে, যেমন হচ্ছে যে ডিভোর্স, একেবারে ব্যক্তিগত একটা সমস্যা, ব্যক্তিগত প্রবলেম, ডিভোর্সটা সোশ্যালি কি করে এটা স্প্রেড করে, দিস ইজ পার্সোনাল ডিস্ট্রেস। ডেভিয়েশন ফ্রম অ্যান আইডিয়াল, এটাও অলমোস্ট কাছাকাছি ওই পর্যায়ে যায়,
যেমন হচ্ছে যে আমি আমি ব্যক্তি নিজেকে যেভাবে তৈরি করতে চাই হতে পারে সেটা হচ্ছে নর্মাল না, বা স্বাভাবিকভাবে এটা নাও হতে পারে, দ্যাট ইজ ডেভিয়েশন ফ্রম অ্যান আইডিয়াল। প্রকৃতিগতভাবে এটাকে নেওয়া সম্ভব হয় না, সেটাই হচ্ছে আমাদের অ্যাবনর্মালিটিস। আচ্ছা, অ্যাবনর্মালিটিস এর পেছনে কিছু কিছু বিষয় কাজ করে, যেমন বায়োলজিক্যাল থিওরি থাকে, সাইকোলজিক্যাল থিওরি থাকে, তারপর হচ্ছে নিউরোট্রান্সমিটার কিছু প্রবলেম থাকে, ডিফেন্স। আচ্ছা, তোমরা কি ডিফেন্স মেকানিজম পড়ছিলা? ডিফেন্স মেকানিজম পড়াইছিলাম তোমাদেরকে? কেউ কি আসো? জি ম্যাম, আছে তো। ডিফেন্স মেকানিজম পড়াইছিলাম তোমাদেরকে? রিপ্রেশন, প্রজেকশন, রিঅ্যাকশন, ফরমেশন এগুলো পড়ানো হয়েছিল? ডিসপ্লেসমেন্ট পড়ানো হয় নাই? জি না আচ্ছা, ম্যাম, বায়োলজিক্যাল থিওরি, আজানের জন্য একটু বিরতি নিব। জি জি ম্যাম। জি ম্যাম। ওকে। আচ্ছা, আমরা শুরু করে দিই। তো অ্যাবনর্মাল বিহেভিয়ারের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে হচ্ছে আমাদের বায়োলজিক্যাল থিওরি। বায়োলজিক্যাল থিওরির মধ্যে আছে ডিফেক্টিভ জিনস, স্ট্রাকচারাল ব্রেন অ্যাবনর্মালিটিস, নিউরোট্রান্সমিটার ইমব্যালেন্স, তারপর আছে হচ্ছে হরমোন। এই কয়েকটা বিষয় হচ্ছে আমাদের বায়োলজিক্যাল মানে থিওরির মধ্যে ইনক্লুডেড। যেমন হচ্ছে আমাদের যদি ডিফেক্টিভ কোনো জিন থেকে থাকে, সরি, ক্রোমোজোম সবসময় কি বলে জিন বহন করে, তাই তো? এখন এই ক্রোমোজোমের কোনো একটা যদি ডিফেক্টিভ থাকে, যেমন হচ্ছে ধরো বাবা বা মা বংশ পরম্পরায় কোনো একজনের মধ্যে যদি কোনো একটা অ্যাবনর্মালিটিস থেকে থাকে, তাহলে তাদের বংশধর বা তাদের ছেলে মেয়ের মধ্যে সেই ডিফেক্টিভ যে জিনটা আছে সেটা 40 to 60% অ্যাক্টিভ থাকতে পারে। আর 40 to 60% অ্যাক্টিভ থাকা মানে এই পরের জিনটাও কিন্তু ডিফেক্টিভ হয়ে জন্মগ্রহণ করতে পারে। বুঝাতে পারলাম? জি ম্যাম। যেমন বাবা বা মায়ের মধ্যে যদি অ্যালকোহলিজম থেকে থাকে বা কেউ একজন অ্যালকোহলিক হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের বাচ্চার মধ্যে এই প্রবণতা আসার সম্ভাবনা 40 to 60%। বাচ্চার মধ্যেও এইটা
মানে ট্রান্সমিটেড হতে পারে, ঠিক আছে। আবার হচ্ছে যদি মানে ইয়াতে ক্রোমোসোম বা তোমাদের জিনে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু ডাউন সিনড্রোম হতে পারে, বা তাদের বিহেভিয়ারাল বায়োলজিক্যাল কোনো প্রবলেম যদি থেকে থাকে সেটা অবশ্যই কোনো না কোনো অন্য কোনো ওয়েতে তার মধ্যে প্রমিনেন্ট দেখা দিতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে স্ট্রাকচারাল ব্রেইন অ্যাবনর্মালিটিস। অনেক বাচ্চার দেখা যায় ব্রেইন ঠিকভাবে ডেভেলপ করে না বা তাদের স্ট্রাকচারে কিছু প্রবলেম থেকে থাকে, হ্যাঁ। তো তাদের মানে দেখা গেছে প্রোটিন কর্টেক্স বা ফ্লুইড ঠিক মতন থাকে না, হ্যাঁ। আবার দেখা গেছে অনেক বাচ্চার ক্ষেত্রে ছোটবেলা থেকে হচ্ছে সিজোফ্রেনিয়ার কিছু সিমটম থেকে থাকে, ছোটবেলা থেকে সিজোফ্রেনিয়া সিমটম থেকে থাকে। তোমরা কি সিজোফ্রেনিয়া সম্পর্কে কোনো আইডিয়া আছে? সিজোফ্রেনিয়াটা কি কি বলো তো? ম্যাম অনেকটা ম্যাম মেন্টাল রোগ, এটা একটা ডিজিজ কন্ডিশন, তাই তো? এটা সাইকোলজিক্যালি ডিজিজ কন্ডিশন, দিস ইজ সাইকোসিস, ঠিক আছে। আরে আর মাত্র 10 মিনিট আছে, একটা কথা হইলো, মাত্র ক্লাস শুরু করছি। এটা হচ্ছে সাইকোসিস মানে হচ্ছে গুরুতর মানসিক সমস্যা, যার অন্য মানে এইটার একটা ক্রাইটেরিয়া মানে বা কিছু ক্যাটাগরি আছে, তার মধ্যে এটাকে বলা হয় সিজোফ্রেনিয়া, আরেকটা ক্রাইটেরিয়া আছে সেটাকে বলা হয় বাইপোলার মুড ডিসঅর্ডার, আরেকটা ক্রাইটেরিয়া আছে সেটাকে বলা হয় প্যারানোইয়া। এই হচ্ছে বিভিন্ন ক্রাইটেরিয়া। গুরুতর মানসিক রোগের মধ্যে সবচেয়ে বেশি খারাপ বা সবচেয়ে বেশি নিরাময়ের অযোগ্য রোগ হচ্ছে সিজোফ্রেনিয়া। আমরা রাস্তাঘাটে অনেক লোকজন দেখি যারা উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা হচ্ছে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। যারা মানে নিজের সম্পর্কে সচেতন থাকে না তারা উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে, বস্তা পেঁচায় ঘুরে বেড়াবে, কিন্তু সভ্য সমাজ বা যে ব্যক্তি নিজের সম্পর্কে সচেতন সে কখনো ওভাবে ঘুরে বেড়াবে না। সে সবসময় হচ্ছে একটা ড্রেস আপ করবে, তার যদি ড্রেস নাও থেকে থাকে চেষ্টা করবে তাকে যতটা সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় সেই পর্যায়ে নিজেকে তৈরি করতে, ঠিক আছে। সিজোফ্রেনিয়া হচ্ছে সবচেয়ে মানে মানসিক রোগের মধ্যে সবচেয়ে গুরুতর একটা মানসিক রোগ। আচ্ছা, ব্রেইনের স্ট্রাকচার কি আপনি বলো? ওইটার কোনো ট্রিটমেন্ট নাই সিজোফ্রেনিয়া? এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, যেমন সিজোফ্রেনিয়া ট্রিটমেন্ট আছে, কিন্তু সেটা ডিপেন্ড করে তোমার আর্লি স্টেজে এটা ধরা পড়লো কিনা। 100 জনের মধ্যে 33 জন, শুধুমাত্র 33 জন সিজোফ্রেনিয়া আক্রান্ত থাকে যারা হচ্ছে ট্রিটমেন্ট করলে খুব দ্রুত ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তাদের সংখ্যা খুবই কম, 33 জন বা তার চেয়ে বিলো 30 এরকমও হয়। আবার বাকি 33 জন আছে যারা হচ্ছে মানে চিকিৎসাধীন থাকা লাগে, চিকিৎসাধীন থাকা লাগবে, তার সে যতদিন মেডিসিন নেবে সে ততদিন ভালো থাকবে, মেডিসিন নেবে না সে ভালো থাকবে না, এইরকম। আর বাকি যারা আছে 34% যারা আছে তাদের দেখা গেছে যে মেডিসিন নিলেও একটা সার্টেন টাইম পর্যন্ত সে ভালো থাকে, তারপরে আবার যেই পাগল সেই পাগল, এরকম আর কি, যাদেরকে আমরা রাস্তাঘাটে দেখতে পাই। তার মানে এই 100 জনের মধ্যে হচ্ছে 3 ভাগ করলে 33% পাওয়া যায় যে তারা সুস্থ হয়ে যায়, আর 33% পাওয়া যায় যারা ম্যানেজমেন্টে থাকার প্রয়োজন পড়ে। আর বাকি 34% আছে তাদেরকে ম্যানেজমেন্ট করলেও ভালো থাকে, আবার কোনো সময় ম্যানেজমেন্ট যদি না থাকে তাও খারাপ থাকে, ম্যানেজমেন্ট করলেও খারাপ থাকে, মানে মিক্সড প্রজাতি। এটা একেবারে গুরুতর অবস্থা যাদের, এটা হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থা, ঠিক আছে। সাইকোসিসের সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে সিজোফ্রেনিয়া। তার মানে যদি আর্লি স্টেজে ধরা পড়ে যে এই ব্যক্তিটা সিজোফ্রেনিয়া আছে তাহলে অবশ্যই এটা ট্রিটমেন্ট করা সম্ভব হয়। এখন আসি যে তাহলে আর্লি স্টেজে ধরা পড়তেছে না কেন, এত সিজোফ্রেনিয়ার পেশেন্ট কেন বাংলাদেশে? কারণ বাংলাদেশের লোকজন আমরা চিন্তা করি এরকম মেয়েটা বয়সকালে এরকম পাগলামি অনেকেই করে। বুঝাতে পারলাম? জি ম্যাম। বয়সকালে এরকম পাগলামি অনেকেই করে, বয়স হলে ঠিক হয়ে যাবে, বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, বাচ্চা হলে ঠিক হয়ে যাবে, আলটিমেটলি মানে বয়স হয়, বিয়ে হয়, বাচ্চা হয়, তারপর বাচ্চার বাপ মানে দাদা হয়ে যায়, তারপরেও ঠিক হয় না। কিন্তু আমাদের এক্সপেকটেশন ঠিক হয়ে যাবে একদিন। কিন্তু তার জন্য যে আমি একটা গাছ লাগাইলাম, গাছের যে পরিচর্যা করা,
বা প্রপার টাইমে আমার প্রপার মানে সার দেয়া, সেই জিনিসগুলো না করে আমরা উল্টাপাল্টা করতেই থাকি। যেমন হচ্ছে হুজুর দেখাইতে থাকি, হুজুর কি করবে? হুজুর হচ্ছে ঝাড়ফুঁক করে দিবে, পানি পড়া দিবে, পানি পড়া দিবে, তারপর হচ্ছে মরিচ পরে দিবে, পিটাইবে, তাবিজ দিবে, তাবিজ। এক্স্যাক্টলি এইসব করে দিবে। কিন্তু সিজোফ্রেনিয়া এইসব করলে কি তোমার নিউরোট্রান্সমিটার যেটা সিক্রেশন হচ্ছে সেটা তো কমে যাবে না বা বেড়ে যাবে না, প্রপার জায়গায় চলে আসবে না। কিন্তু এগুলো করার কারণে অনেকে মনে করে যে হচ্ছে ও তো ভালো হয়ে গেছে। কিন্তু কিভাবে ভালো হয় জানো? এই যে যারা ঝাড়ফুঁক করে তাদের কাছে নিয়ে যায়, বলে যে ও তো অনেকদিন ভালো ছিল ওনার কাছে গিয়ে। কারণ আমরা অনেক সময় ভাবি যে যারা মানসিক রোগী তারা কোনো কিছু মনে রাখতে পারে না, বিষয়টা কিন্তু তা না। তারা মনে রাখতে পারে, হয়তোবা হচ্ছে তোমার মতো যেরকম কন্টিনিউয়াস মনে রাখা, সারাদিন তুমি কি করছো সেই জিনিসটা মনে থাকবে, এই জিনিসটা সে ধরে রাখতে পারে না, বা তার সিকোয়েন্স থাকে না মনে রাখার। বাট তার সাথে ঘটে যাওয়া ব্যাড ইনসিডেন্ট যেটা থাকে সেটা সে মনে রাখতে পারে। এবং তাকে যখন ঝাড়ফুঁকের জন্য নিয়ে যাওয়া হয়, তার সাথে যে ইনসিডেন্টটা ঘটে এইটাকে সে ভয় পায়, ভয় পেয়ে কি করে নিজেকে সামলানোর চেষ্টা করে, কারণ সে নিজেও কিন্তু ভালো হইতে চায়। একজন ব্যক্তি যার সিজোফ্রেনিয়া আছে সে নিজেও চায় যে আমি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করি, তখন সে কি করে তার নিজের একটা চেষ্টা থাকে যে না আমি ভালো হতে চাই, বা আমি এইরকম অত্যাচার সহ্য করতে চাই না। বুঝাইতে পারলাম? দ্যাটস ওয়াই দেখা গেছে কিছুদিন সে ভালো থাকে, আবার যেই সেই। আর মেডিসিন ছাড়াও যাদের সিজোফ্রেনিয়া আছে 6 মাস মেডিসিন না দিলেও ভালো থাকে, মেডিসিন দিলেও ভালো থাকে, কোনো কিছু না করলেও ভালো থাকে। কোনো ম্যানেজমেন্ট ছাড়াও অনেক সময় দেখা গেছে 6 মাস ভালো থাকে, 6 মাস খারাপ থাকে। বুঝাইতে পারলাম? জি ম্যাম। একজনই জি ম্যাম বলছে, আর কেউ বলে না। ম্যাম ওটা কি রোগ যেটা যে অন্য আর একটা বডি ইমাজিন করে, ওটা সিজোফ্রেনিয়া না? অন্য একটা বডি ইমাজিন করে সেটা বলতে হচ্ছে তোমার অনেকগুলা আইডেন্টিটি ডিসঅর্ডার আছে, বুঝছো? এখন যেমন হচ্ছে যে আমরা বুলবুলাইয়া মুভিতে একটা ইয়ে দেখছি, সে হচ্ছে নিজেকে কি বলে, মহিলার নাম কি ছিল জানি, আমি তো ওই নায়িকার নাম হচ্ছে কি জানো, বিদ্যা বালান, তাই না? তিনি অন্য আরেকজনের কণ্ঠ ধারণ করছে। হ্যাঁ, এটা আইডেন্টিটি ডিসঅর্ডার। যেমন হচ্ছে যে আমি একই শরীরে ডাবল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে বয়ে বেড়াচ্ছি, এটা সিজোফ্রেনিয়ার একটা অংশ মিনস এটাকে এখনো পর্যন্ত সিজোফ্রেনিয়া বলা যায় না, কারণ সে দেখা গেছে সারাদিন ভালো থাকে, নির্দিষ্ট একটা সময় গিয়ে তার হচ্ছে এই আইডেন্টিটি মানে প্রবলেমটা চলে আসে। সে ভাবতে থাকে যে আমি অমুক তমুক, হ্যাঁ, এটা নির্দিষ্ট একটা সময়। কিন্তু হচ্ছে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে দেখা যায় যে সে ভাবলো আমি আমেরিকার প্রেসিডেন্ট, বা আমি প্রেসিডেন্টের ছেলে, আমি মাত্র বাংলাদেশে ল্যান্ড করলাম, অথচ সে আসলে বাংলাদেশেই থাকে, জীবনে আমেরিকায় যায় নাই। সে আবার যেমন আমি একজন ক্লায়েন্ট দেখছিলাম, সে হচ্ছে তার কথা হচ্ছে সে হচ্ছে আরবের কি বলে, খালিদ বলে না ওনাদের নাম, রাজবংশীয় বাদশার কোন একটা কিছু, ওয়াইফ টাইপ হ্যান ত্যান, ভুলে গেছি, 4-5 বছর আগে দেখছিলাম। তো উনার প্রবলেমটা কি ছিল, উনি হচ্ছে আমি আরবি ভাষায় কথা বলি, আমি গত পরশুদিন রাতে বাংলাদেশে আসছি, আমি জীবনে বাংলাদেশে আসি নাই, মানে বাংলাদেশকে আমি কখনোই নাম শুনি নাই। আমি আমার হাজবেন্ডের কাছে নাম শুনছি এবং ওর কাছ থেকে ওর সাথে আমি বাংলাদেশে গত পরশুদিন আসছি, অথচ দেখা গেছে গত 1.5 মাস যাবত সে হসপিটালাইজড। হ্যাঁ, গত পরশুদিন আসছি, আমি তো বাংলা ভাষায় কথা বলতেই পাই না, আমি আরবি ভাষায় কথা বলতেছি। মানে হচ্ছে যেমন হচ্ছে যে আজানকে বলা হয়তো ইয়া করে যে একমাত্র বিদেশে গেলে আজানই বাংলায় বলে। হ্যাঁ, তো ওনার কাছে বিষয়টা এরকম ছিল, আমি আরবিতে কথা বলি, আমি তো বাংলা ভাষায় কথা বলতে পারি না, কিন্তু সে কিন্তু ফ্লুয়েন্টলি বাংলা বলতেছে। তার মানেটা কি, সে যে বাংলা ভাষায় কথা বলতেছে সে সেটা সম্পর্কে সচেতন না। বুঝাতে পারলাম? সে বলতেছে একটা কিন্তু করতেছে বা ভাবতেছে আরেকটা। এটা হচ্ছে সিজোফ্রেনিয়ার একটা ধরন। আর আইডেন্টিটি যেটা, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ে অনেক মানে এটা প্রমিনেন্ট থাকে, আবার দেখা গেছে যে অ্যাজ ইউজুয়াল সে যে এই সময়টা পর্যন্ত প্রমিনেন্ট ছিল সেটা সে জানেই না।
সকালবেলা ঘুম থেকে উঠলে মনে হয় যে ওই যে স্লিপ ওয়াকিং ডিসঅর্ডার বলতে একটা ডিসঅর্ডার আছে, আমরা অনেকে হয়তো বা নামটা জানি। সে রাতের বেলা হাঁটলো রেলিং ধরে একেবারে ছাদের কিনারা কার্নিশ ধরে, কিন্তু আলটিমেটলি সে আবার সকালবেলা দেখে যে আমি বিছানায় শুয়ে আছি, আমি তো জানি না। মানে এটা অবচেতন মনের একটা চিন্তা ভাবনা থাকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমার তো কিছুক্ষণের মধ্যে টাইম আউট হয়ে যাবে, আমি কি করব? মনে হয় পুরো 10 মিনিট নাই। আচ্ছা, এরপরে যেটা আছে নিউরো ট্রান্সমিটার ইমব্যালেন্স, যেমন 100 আবার বিলিয়ন কিছু কি 100 বিলিয়ন বললেন না টাইম শেষ হয়ে যাবে। ভালো লাগতেছে? বললাম অ্যাবনরমাল সাইকোলজি পড়তে কি ভালো লাগতেছে? জি ম্যাম। অনেক ভালো। পরীক্ষার ডাব্বা মারলে কিন্তু সবগুলোর মাইক দিব। জি ম্যাম। আচ্ছা, আমাদের নিউরো ট্রান্সমিটারে ইমব্যালেন্স যেটা আছে, যেমন আমাদের নার্ভাস সিস্টেমে অনেকগুলো হচ্ছে নিউরো ট্রান্সমিটার থাকে, তাদের মধ্যে একটা নাম হচ্ছে ডোপামিন, যেটা হচ্ছে আমাদেরকে প্রফুল্ল রাখতে সক্ষম বা সবসময় আমাদেরকে খুব প্রফুল্ল রাখে। তারপর হচ্ছে সিরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন, গাবা। গাবা তো হচ্ছে আমরা একটা রশ্মি। আচ্ছা, তোমরা জয়েন করতে থাকো, আমি শুরু করি। বেশি নাই আজকে, আর এর চেয়ে বেশি পড়াবো না, ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। তো আমাদের যে নিউরো ট্রান্সমিটার যেমন হচ্ছে যে সেরোটোনিন, সেরোটোনিন আমাদের চিন্তা শক্তি মানে ইনক্রিজে সবচেয়ে বেশি সহায়তা করে। যেমন সেরোটোনিনের সিক্রেশন যদি বেশি হয় তাহলে আমাদের মানে অযৌক্তিক চিন্তা বেড়ে যায়, কম হলে অযৌক্তিক চিন্তাটা মানে কি হয়, মানে কমলে বা বাড়লে ইমব্যালেন্স, টোটাল হচ্ছে যে ইমব্যালেন্স যদি হয় চিন্তা বেড়ে যায়। ডোপামিন যদি ইমব্যালেন্স হয় মিন্স হচ্ছে বেশি সিক্রেশন হচ্ছে বা কম সিক্রেশন হচ্ছে। বেশি সিক্রেশন হলে আমি দেখা যাবে যে অনেক বেশি হাস্যরস করতেছে এরকম, আবার যখন কম সিক্রেশন হয় তখন হচ্ছে মানে ইয়া হয়ে যায়, ডিপ্রেস মুডে চলে যায়। ঠিক আছে, আবার এপিনেফ্রিন, এপিনেফ্রিন, এত কঠিন কেন এটার নাম, বিরক্ত লাগে। নরএপিনেফ্রিন এটাও হচ্ছে মোটামুটি আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে, আমাদের চিন্তা ভাবনা থেকে শুরু করে, এবং আমাদেরকে প্রফুল্ল রাখে। হ্যাঁ, আর এগুলো যখন রিলিজ করা কমে যায় বা বেড়ে যায়, বা ইমব্যালেন্স কমে যাওয়া বেড়ে যাওয়া মিন্স হচ্ছে প্রতিদিনের সেই মানে কার্যবিধি থেকে হচ্ছে যখন সরে যায় তখন আমাদের অ্যাবনর্মালিটিস চলে আসে। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে হরমোনস। Hormone is the chemical secreted by the endocrine glands. Endocrine gland থেকে যেটা মানে যে কেমিক্যালটা সিক্রেশন হয় এটা হচ্ছে হরমোন। এবং আমাদের মানে সবচেয়ে মানে মাস্টার গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, যেটা হচ্ছে রোল প্লে করে কিরকম আমাদের বিহেভিয়ারাল চেঞ্জের ক্ষেত্রে। যেমন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আমাদের বেশ অনেক ভালো ধরনের বড় ধরনের কিছু পরিবর্তন আসে, আমাদের আচরণে, চিন্তা ভাবনায় সবকিছুতে পরিবর্তন আসে। এবং এই সময় যে হাইপোথ্যালামিক বা হচ্ছে পিটুইটারি অ্যাড্রিনাল এক্সিস আছে, এগুলো ইনভলভ হয় আমাদের কর্টিসল এবং স্ট্রেস রিলেটেড মানে যে বিহেভিয়ার গুলো আছে সেগুলো করার ক্ষেত্রে। মানে হরমোন আসলে আমাদের কি করে, আমাদের পিটুইটারি গ্ল্যান্ডকে সেন্সিটাইজ করে, এবং পিটুইটারি গ্ল্যান্ড কি করে আমাদের আবেগটাকে বৃদ্ধি করে, বা আবেগটাতে অনেক সময় যদি হচ্ছে মানে হাইপো অ্যাক্টিভিটিতে চলে যায় তখন হচ্ছে আবেগটা কমে যায়, হাইপার অ্যাক্টিভিটিতে যখন যায় তখন আবেগটা বেড়ে যায়। মিন্স পিটুইটারি গ্ল্যান্ডটা আলটিমেটলি আমাদের কি করে, আবেগকে নিয়ন্ত্রণ করে। বুঝাইতে পারলাম? জি ম্যাম। এই আজকে এতটুকুই থাক, বাকিটুকু হচ্ছে আবার নেক্সট ডে পড়াবো। ঠিক আছে? জি ম্যাম। ওকে ম্যাম। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আমি কালকে দিব শীটটা। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্তি না, ক্লাস শেষ? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।